সত্যযুগেতে দেবী সতী তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে দক্ষযজ্ঞের আগুনেতে তার দেহের বিসর্জন দিয়েছিলেন এবং দেবাদিদেব মহাদেব তার মৃতা স্ত্রী মা সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছিলেন। সেই তাণ্ডব নৃত্য থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতী মায়ের দেহকে ৫১টি খণ্ডে বিভক্ত করেছিলেন। সেই ৫১টি খণ্ড যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে একটা করে সতীপীঠ তৈরি হয়েছিল। আমাদেরই রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে মোট ১৩টি খণ্ড পড়েছিল। তার মধ্যেই এই ক্ষীরগ্রামেতে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল এবং কালক্রমে ধীরে ধীরে মা এখানে মা যোগাদ্দা নামে পরিচিতি লাভ করে। ভারতচন্দ্র রায়গুণাকার, যিনি ছিলেন মধ্যযুগীয় বিশিষ্ট কবি, তার অন্নদামঙ্গল কাব্যেতে এই যোগাদ্দা মা সতীপীঠের উল্লেখ রয়েছে। আজকে আমি তোমাদের এই যোগাদ্দা মা সতীপীঠ দর্শন করাতে নিয়ে চলেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি শোভন, তোমরা দেখছো ট্রাভেল উইথ শোভন। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি আজকে কোথায় চলেছি। আজকে আমি যাচ্ছি মা যোগাদ্দা সতীপীঠ দর্শন করতে। আমাদেরই পরিবারের একজন সদস্যা, তিনি আমাকে এই যোগাদ্দা সতীপীঠ কভার করতে বলেছিলেন, তাই আমি ওনার কথা মতোই এই যোগাদ্দা সতীপীঠ আজকে কভার করতে বেরিয়েছি। আর আজকে ওয়েদারটা খালি দেখো, আজকে আকাশে পুরো মেঘ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই ভিডিও করতে বেরিয়েছি। আর দিদি, আপনি যদি দেখে থাকেন ভিডিওটা, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে ভিডিওটা। আর তোমরা সবাই অবশ্যই নিচে কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিওটা। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মা যোগাদ্দা সতীপীঠ যেতে গেলে তোমাদের প্রথমে কৈচর হল্ট পৌঁছাতে হবে রেল স্টেশন, আর কৈচর মোড় হচ্ছে যে বাস স্টেশন। কিন্তু আমি যাবো আজকে বর্ধমান দিয়ে। বর্ধমান থেকে যার ডিস্টেন্স হচ্ছে মাত্র ৩৮ কিলোমিটার। তোমরা যদি কাটোয়া দিয়ে যাও তাহলে কাটোয়া দিয়ে ডিস্টেন্সটা হবে ২২ কিলোমিটারের মতো। কিন্তু বর্ধমান থেকে ট্রেনের অপশানসটা বেশি থাকার জন্য আমি বর্ধমান দিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে প্রেফার করব। আর বর্ধমান দিয়ে গেলে তোমার একটা সুবিধা কী পাবে, কি কাটোয়া লোকালটা পেয়ে যাবে, যেটা আজকে আমি ধরবো। ৯টা ২৫-এ রয়েছে কাটোয়া লোকাল। ওই কাটোয়া লোকালটা ধরে আমি আজকে চলে যাব কৈচর হল্ট পর্যন্ত। আর যদি তোমরা ওই টাইমে পৌঁছাতে না পারো, একটা মাত্র ওই টাইমে, এখন সকালবেলা বেরোলে একটা মাত্র ট্রেন পাবে, তো ওই টাইমে পৌঁছাতে না পারলে তোমরা বাসে করে চলে যেতে পারো। বর্ধমান কাটোয়া লাইনের বাস ধরবে, ওই ৩০-৪০ টাকার মতো ভাড়া নেবে, তোমরা পৌঁছে যাবে কৈচর মোড়েতে। আমি তোমাদের সাথে একেবারে কৈচর হল্টে গিয়ে কথা বলবো। ফাইনালি যে কৈচর হল্ট রেল স্টেশনে নেমে পড়েছি। আর এখান থেকে বাইরে বেরিয়ে একটা টোটো করে যাব মন্দিরেতে। তো দেখি কোনটা দিয়ে বাইরে বেরোতে হবে, তোমাদের সব ডিটেলসটা আমি দেখাচ্ছি। কত করে টোটো ভাড়া পড়ছে, তো সেই সবগুলোই দেখাচ্ছি আমি। নেবে যাই, বাইরেটা বেরোই, বাইরে বেরিয়ে দেখি টোটো অ্যাভেলেবেল আছে নাকি, নাহলে একটু ওয়েট করতে হবে। আর এই হচ্ছে কৈচর হল্ট রেলওয়ে স্টেশন। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে থেকে ৩০ টাকার বিনিময়ে একটা টোটো করে আমরা চলেছি এখন দুদিকে ধানের ক্ষেতের মধ্য দিয়ে মা যোগাদ্দা সতীপীঠের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা মন্দিরের গেটের কাছে চলে এলাম। মন্দিরের গেট টপকে গ্রামের মধ্য দিয়ে আমরা মন্দিরের মূল গেটের সামনে পৌঁছে গেলাম। আমরা ২০ মিনিট টোটো করে ফাইনালি মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এটা হচ্ছে মায়ের মন্দিরের গেট। মন্দিরের দরজার আর্কিটেকচারটা দেখলেই বুঝতে পারা যায় মন্দিরটা কতটা প্রাচীন। এই হলো গিয়ে মায়ের মূল মন্দিরটা। মন্দিরের ঠিক সামনেই রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের ঠিক আগেই রয়েছে হাঁড়িকাঠ, যেখানে মহিষ বলি দেওয়া হয়। আর নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে দক্ষিণমুখী মায়ের গর্ভগৃহের মূল দরজা। চলো এবারে গর্ভগৃহের ভেতরে ঢোকা যাক। এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের শোবার জায়গা। এখানে মা প্রতিদিন শয়ন করে থাকে। আর ঠিক এইখানেই রয়েছে মায়ের গর্ভগৃহ। এই সেই গর্ভগৃহ যেখানেতে পাতাল গহ্বরের রাস্তা এখানেই রয়েছে। এরা পৃথিবীর মধ্যভাগ নামেও পরিচিত। রামায়ণে এই কথা বর্ণিত রয়েছে। রাবণের ছেলে মহিরাবণ
পাতালেতে মা ভদ্রকালীর আরাধনা করতেন। একবার তিনি রাম আর লক্ষ্মণকে ধরে নিয়ে এসেছিলেন মায়ের কাছে বলি দেবেন বলে। সেই কথা হনুমান দিব্য দৃষ্টিতে জানতে পেরে তার প্রভু রাম আর লক্ষ্মণকে বাঁচানোর জন্য তিনি পাতালে চলে গিয়েছিলেন। সেখানে রাবণের ছেলে মহিরাবণকে তিনি হত্যা করে রাম আর লক্ষ্মণকে নিয়ে যখন হনুমান ফিরছিলেন, তখন মা হনুমানকে বললেন যে, আমাকে কেন এখানে রেখে যাচ্ছিস, আমাকে তোদের সাথে নিয়ে চল, পৃথিবীর মধ্যভাগ যেখানে, সেখানেই আমাকে প্রতিষ্ঠা কর। আর এই হচ্ছে পৃথিবীর মধ্যভাগ। তোমরা যে এই গর্তটা দেখতে পাচ্ছ, এই গর্ত দিয়েই হনুমান রাম আর লক্ষ্মণ এবং মা ভদ্রকালীকে বাইরে নিয়ে এসেছিলেন এবং এখানেই প্রতিষ্ঠা করেছিলেন। এই হচ্ছে মা যোগাদ্দা সতীপীঠের আর একটা পৌরাণিক কাহিনী। এই যে মূর্তিটা তোমরা ভেতরে দেখলে, মহিষমর্দিনী মায়ের মূর্তি রয়েছে, এই মূর্তিটা কিন্তু হনুমানজির সেই আনা ভদ্রকালীর মূর্তিটা নয়। 1565 থেকে 1566 সাল নাগাদ কালাপাহাড় যখন আমাদের হিন্দু ধর্মের সব মন্দিরগুলো ভাঙতে আরম্ভ করছিল, তখন গ্রামবাসীরা বুঝতে পেরে এই মায়ের মূর্তিটাকে নিয়ে পাশে একটা দিঘি রয়েছে, সেই দিঘিতে গিয়ে ডুবিয়ে রেখেছিল ওরা হাত থেকে বাঁচানোর জন্য। তো যখন কালাপাহাড় যখন এলেন, এখানে এসে যখন মূর্তি দেখতে পেলেন না, তখন এই মন্দির কিন্তু ধ্বংস করে দিয়েছিল। আর তখন থেকেই ওই মূর্তিটা মায়ের সেই ক্ষীরদিঘিতে, যেটা আমি তোমাদের একটু পরে দেখাতে নিয়ে যাব, সেই ক্ষীরদিঘির জলেতেই ডোবানো রয়েছে। বছরের একটা টাইমেতে মায়ের মূর্তিটাকে দিঘি থেকে তুলে নিয়ে এসে এখানে পূজিত করা হয়। 7 দিনের জন্য উনি আবার এই মন্দিরে থাকবেন, থেকে আবার উনি ওই জলের নিচেই চলে যাবেন। কিন্তু কালাপাহাড়ের পরবর্তীকালে এই মন্দিরটা বর্ধমানের রাজারাই দেখাশোনা করতেন। বর্ধমানের রাজা 1780 সালে কীর্তিচন্দ্র সেন, তো ইনি এই মন্দির, এখন যে বর্তমান মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা উনি স্থাপন করে দিয়েছিলেন। এবং এই যে দক্ষিণমুখী মন্দির আর এই যে চারিদিকে প্রাচীর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এই চারিদিকে প্রাচীর দিয়ে এই মন্দিরটাই উনি স্থাপন করে দিয়েছিলেন। আর প্রথম যে মন্দিরটা ছিল, কথিত রয়েছে যে সেই মন্দিরটা নাকি ভগবান বিশ্বকর্মা তৈরি করেছিলেন এবং তারপর থেকে রাজারাই এই মন্দির পরিচালনা করতেন। কিন্তু ধীরে ধীরে এইরকম কাহিনী ঘটার ফলে মন্দিরটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গিয়েছিল বা ধ্বংস করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে আবার বর্ধমানের রাজাই এই মন্দিরটা আবার স্থাপন করে দিয়েছিলেন। আর তোমাদের যে ক্ষীরদিঘিটার কথা বলছি, ক্ষীরদিঘিটা আমি নিয়ে যাচ্ছি। আর এখন যে এইখানে মূর্তিটা রয়েছে, এটা হচ্ছে মহিষমর্দিনী মূর্তি। আর পুরানো যে মূর্তিটা, সেই মূর্তিটা যেটা দিঘির জলে ডোবানো থাকে, সেই মূর্তিটা কোন একটা কারণবশত একটা সময়েতে তোলার সময় একটা অঙ্গহানি ঘটেছিল মায়ের। তো সেই থেকে ওই মূর্তিটা আর এইখানে নিয়ে এসে পুজো করা হয়েছিল নি। তো এইখানে যে যিনি মহারাজা ছিলেন, সেই মহারাজা, এই পাশেই একটা গ্রাম রয়েছে দাইঘাট বলে একটা গ্রাম রয়েছে। সেই গ্রামের একজন মৃৎশিল্পী, তো তার কাছ থেকে মায়ের এই যে মূর্তিটা এখন রয়েছে, যেটা এখন পুজো হচ্ছে তোমরা দেখলে, এই মূর্তিটা তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে এই মূর্তিটাই এখন পূজিত হচ্ছে। আর যে হনুমানজি আনা যে মূর্তিটা, সেটা ওই ক্ষীরদিঘির জল থেকে তুলে নিয়ে আসা হতো, নিয়ে এসে 1 সপ্তাহ পুজো করা হতো। হওয়ার পরে ওইটা বোধহয় সম্ভবত 31শে বৈশাখ থেকে 8ই জ্যৈষ্ঠ পর্যন্ত ওই মূর্তিটা পূজিত করা হতো। তারপরে আবার ওই মূর্তিটা জলের নিচে নিমজ্জিত করা হতো। আমি সেই দিঘিতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই দিঘিটা দেখাতে। এই মন্দিরটা ততক্ষণ ভালো করে দেখে নাও। আর মায়ের মূর্তিটা যে আমি বলছিলাম পূজিত করা হতো, পূজিত করা এখনও হয়। মানে ওই 8 দিনের জন্য মায়ের মূর্তিটা দিঘি থেকে উপরে তুলে নিয়ে এসে পুজো করা হয়, আবার দিঘির জলেতে নিমজ্জিত করে দেওয়া হয়। সেই রীতিই কিন্তু এখনও চলে আসছে। আর এই হচ্ছে মায়ের ভোগ খাওয়ার ঘর, এটাই হচ্ছে ভোগের ঘর। এখানে ভোগ রান্না হচ্ছে, তোমরা এখানে ভোগও খেতে পারবে। ভোগ খাওয়ার টাইমটা ওই মায়ের ভোগটা দেওয়ার পরে তারপর সাধারণের জন্য ভোগটা দেওয়া হয়। আর এই দিকটা হচ্ছে অফিস ঘর। আর এখানে ভোগ খেতে গেলে কুপন হচ্ছে 51 টাকা করে। তোমরা একটা কুপন কেটে নিয়ে ভোগ খেতে পারবে, মায়ের ভোগ। এখন অনেক দেরি, এখন 11টা বাজে এবং আমাকে অনেকগুলো জায়গা এখন দেখতে হবে, তাই আমি আর এখানে ভোগ খাচ্ছি না। আর আমাকে আবার ফিরতে হবে, তো তাই এখান থেকে আমি চলে যাচ্ছি পুরনো মন্দির থেকে। এখন যাব ক্ষীরদিঘিতে এবং তারপরে যাব এখানে যে ভৈরব ক্ষীরখণ্ডক, সেই ক্ষীরখণ্ডকও তোমাদের দেখাতে নিয়ে যাব। এই মন্দিরের গেট থেকে বেরিয়ে এখানে এই ডান দিকে রাস্তা দিয়ে সোজা চলে গেলেই ক্ষীরদিঘি পৌঁছে যাব। মোটামুটি 300 মিটারের মতো রাস্তা এখান থেকে ক্ষীরদিঘি।
এই হচ্ছে আমরা ক্ষীরদিঘিতে এসে গেছি। এই যে মন্দিরটা তোমরা এখানটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ক্ষীরদিঘির মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। আর ইনি হচ্ছেন নবীনচন্দ্র ভাস্কর, যিনি ওই মূর্তিটা নির্মাণ করেছিলেন, শিল্পী ছিলেন, উনি হচ্ছেন এই নবীনচন্দ্র ভাস্কর। আর এই হচ্ছে মায়ের মন্দির। তোমরা দেখতে পাচ্ছ জলের নিচে থেকে মন্দিরটা উঠেছে, আর মন্দিরের দরজাটা বন্ধ রয়েছে। এই বন্ধ দরজার ভেতরেই মায়ের ওই মূর্তিটা এখানে নিমজ্জিত রয়েছে। আর এই যে দিঘিটা, এই দিঘিটাই হচ্ছে ক্ষীরদিঘি। দিঘিটার আয়তন হচ্ছে 22 বিঘা। আর এখানটাতে পুকুরের ওপরই একটা মন্দির নির্মিত হয়েছে। এইখান থেকে মায়ের মূর্তিটা তুলে নিয়ে চলে যাওয়া হয় প্রথমেই ছাগ বলি দেওয়ার জন্য। এখানে এই হাঁড়িঘাটটা রয়েছে, এই হাঁড়িঘাটে ছাগ বলি দেওয়া হয়। এই হাঁড়িঘাটে ছাগ বলি দেওয়ার পরে মায়ের মূর্তিটাকে নিয়ে চলে যায় পুরানো মন্দিরেতে। ওখানে গিয়ে মহিষ বলি দেওয়া হয়, তারপরে পুজো হয়। এবং কথিত আছে আগে নাকি এইখানেতে নরবলি দেওয়া হতো, কিন্তু মা স্বয়ংই নাকি সেই নরবলির প্রথা বন্ধ করেছিলেন। আর এই নতুন মন্দিরেতেও কিন্তু বাবা মহাদেবের একটা লিঙ্গ রয়েছে। এই হচ্ছে সেই লিঙ্গটা। আর এই মন্দিরেতে থাকারও জন্য ব্যবস্থা রয়েছে, গেস্ট হাউস রয়েছে মন্দিরের ভেতরেতে। তোমাদেরকে আমি দেখাচ্ছি গেস্ট হাউসটা। এই হচ্ছে গেস্ট হাউসের পরিবেশ, চারিদিকটাই গাছপালা দিয়ে ছাওয়া। ঢুকেই প্রথমে রয়েছে একটা গোশালা, আর এরকম রাস্তা চলে গেছে। আর ওই যে ওইটা হচ্ছে গেস্ট হাউসটা রয়েছে। আর এখানে জেনারেটরেরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি। ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হবে না কারেন্ট চলে গেলেও। তোমরা যদি চাও যে এত সুন্দর জায়গাতে এসে একটা রাত্রির কাটাতে, সেক্ষেত্রে তোমরা এই গেস্ট হাউসে থাকতে পারবে। খুব ভালো পরিবেশের মধ্যে রয়েছে। এইদিকে নয়নাভিরাম দিঘিটা দেখতে পাবে তোমরা, সামনে মায়ের মন্দির রয়েছে, এদিকে গ্রামটা রয়েছে, আর তার সামনেই হচ্ছে গেস্ট হাউসটা। চলো তোমাদেরকে এই গেস্ট হাউসের কিছু রুম আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা রুম আছে 106 নম্বর রুম, এটা এসি রুম। এই যেখানে এসি রয়েছে, বড় একটা খাট রয়েছে যেখানে 3 থেকে 4 জন তোমরা আরামসে থেকে যেতে পারবে। এদিকটাতে রয়েছে একটা আলমিরা রয়েছে, আর এখানে চার্জিং সকেটও পেয়ে যাবে। আর ওইদিকে বেড সাইডেও একটা চার্জিং সকেট রয়েছে। আর এদিকটাতে রয়েছে টয়লেটে কুমোট রয়েছে, বেসিনও রয়েছে এবং গিজারেরও ব্যবস্থা রয়েছে। আগেরটা তোমাদের এসি রুম দেখালাম, এটা হচ্ছে 104 নম্বর রুম, এটা নন এসি রুম। নন এসি রুমেতেও সবই এক, শুধুমাত্র এসিটা নেই। বাদবাকি উপরে পাখা আছে, বড় একটা খাটও রয়েছে, এদিকটাতে আলমিরা রয়েছে, পিছন দিকে একটা ভেন্টিলেশনের জন্য জানলাও রয়েছে। আর এদিকটাতে রয়েছে বাথরুমেতে কুমোট রয়েছে, এবং এখানটাতেও গিজারেরও ব্যবস্থা রয়েছে। যে এসি আর নন এসির মধ্যে যে গিজার থাকবে না সেরকম কিন্তু না, এখানে নন এসিতেও গিজার রয়েছে। আর এখানে তো একটা বেসিন রয়েছে। তোমাদেরকে সব রুমগুলো ঘুরিয়ে দেখে দিলাম। নন এসি এসি দু রকমের রুম আছে, তোমরা চাইলে এখানে এসে থাকতে পারবে। এবং এর কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং আমি স্ক্রিনও শো করিয়ে দিচ্ছি। আগে অফিস রুমটা রয়েছে, অফিস রুমেতে কন্ট্যাক্ট নাম্বারটা লেখা রয়েছে। আর এই যে এটা হচ্ছে অফিস রুমটা, আর এইখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করে গেস্ট হাউসটা বুক করতে পারবে। আমরা ক্ষীরদিঘি দেখে এবারে ধামাস দিঘির দিকে যাচ্ছি। আর ধামাস দিঘির একটা অলৌকিক কাহিনী রয়েছে, সেই অলৌকিক কাহিনীটা আমি তোমাদেরকে ধামাস দিঘির সামনে গিয়েই বলবো। আর এই যে গ্রামটা না, এই গ্রামটা দেখতে পুরোপুরি আমরা সিনেমা সিরিয়ালেতে যেরকম গ্রাম দেখি পুরো সেরকম লাগে। এই গ্রামটা এত সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম সাধারণত দেখতে পাওয়া যায় না। পুরুলিয়ার সাইডে গেলে দেখতে পাওয়া যায়, কিন্তু বর্ধমানের মধ্যেও যে এরকম গ্রাম রয়েছে, খুব সুন্দর গ্রামটা।
পুরো জায়গাটার এমন সুন্দর ল্যান্ডস্কেপ, যা আমরা বাইরে ঘুরতে যাচ্ছি পাহাড়েতে অনেক অনেক টাকা খরচ করে, কিন্তু এই যে জায়গাটা শান্তি একটা রয়েছে, সেই দার্জিলিং বলো বা হিমাচল বলো, সেখানে গিয়ে কিন্তু সেই শান্তিটা খুঁজে পাওয়া যাবে না। এই যে গ্রামের মধ্যে ছোট ছোট ঘর, এখানকার মানুষজন, এদের সঙ্গে কথাবার্তা বলা, এ সব কিছু মিলেমিশে একটা আলাদা রকমের অভিজ্ঞতা। খুব ভালো লাগছে। অনেক জায়গাতেই গেছি এর আগে, কিন্তু এই যে নিস্তব্ধতা, এই যে শান্ত একটা পরিবেশ, এত সুন্দর লাগছে তা ভাষায় বলতে পারবো না। খুব ভালো, খুব ভালো। তোমরা অবশ্যই আসো, এসে দেখে যাও এই জায়গাটা, এই মন্দিরটা, এই গ্রামটা, এই ক্ষীরগ্রাম। আর এখানে ভৈরবের নাম হচ্ছে ক্ষীরখণ্ডক। সেই ক্ষীরখণ্ডক তোমাদের আগে দেখাবো, আগে ধামাস দিঘিটা দেখিয়ে নিয়ে আসি। এটা অন্যদিকে পড়ে যাবে বলে আগে চলে এসেছি। এই ক্ষীরখণ্ডক ভৈরবের নাম থেকে এই গ্রামটার নাম হচ্ছে ক্ষীরগ্রাম। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ বড় দিঘিটা, সাদা জলটা, ওটাই হচ্ছে ধামাস দিঘি। ওর সামনেই যাব আমি। অসম্ভব সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাম অসাম। এই বর্ধমানেতে 4টে সতীপীঠ রয়েছে, তার মধ্যে আমার আজকেরটা নিয়ে 3টে সতীপীঠ দর্শন করা হয়ে গেল। এইটা দিয়ে হচ্ছে ধামাস দিঘিতে যেতে হবে। এরকম একটা রাস্তা মেন রোড থেকে বাঁদিকে চলে গেছে, দুদিকে জঙ্গলের ভেতর দিয়ে। এটা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে ধামাস দিঘি। আমরা চলে এসেছি ধামাস দিঘির সামনে। নৌকাও রয়েছে একটা, নৌকো করে তোমরা বোটিং ফোটিং করতে পারবে। আর এই দিকটা দিয়ে যাই, অসম লাগছে, অসম। জায়গাটা এত সুন্দর, মানে জাস্ট সুন্দরবন এরিয়ায় চলে এসছে এখান থেকে আবার মনে হচ্ছে। এইখানে যে অলৌকিক কাহিনীটা রয়েছে, একবার একজন শাঁখারি এই যে রাস্তাটা আছে, রাস্তাটাতে যাচ্ছিলেন। তো মা বাচ্চা মেয়ে রূপে এসে সেই শাঁখারির কাছ থেকে শাঁখা পড়েছিলেন। তো শাঁখা পড়ার পরে শাঁখারি যখন শাঁখাটার দাম চাইছিলেন, তখন মা বলেছিলেন যে আমার বাবা ওই মন্দিরের পুরোহিত, তো ওনার কাছ থেকে তুমি দামটা নিয়ে নিও। তো বলে মা চলে গেছেন। তো শাঁখারি যখন পুরোহিতের কাছে গেছে, গিয়ে যখন দাম চাইছে দামটা, তখন পুরোহিত বলছে না, আমার তো কোনো মেয়ে নেই। তখন পুরোহিত বুঝতে পেরেছে এটা মায়ের লীলা। আর তখনই পুরোহিত এই ধামাস দিঘিতে চলে এসেছে। ধামাস দিঘিতে এসে মাকে দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে। মা তার দুটো হাতকে তুলে সেই পুরোহিত মশাইকে 2 হাত তুলে দেখিয়েছিল জল থেকে, যে দেখ আমি শাঁখা পড়েছি। যে হাত দুটো তুলেছিল, হাতের মধ্যে দুটো হাতে শাঁখা রয়েছে। এই হচ্ছে এই ধামাস দিঘির অলৌকিক ঘটনা। তাই জন্যই যারাই এই সতীপীঠ দর্শন করতে আসে ক্ষীরগ্রামেতে, তারাই এই ধামাস দিঘি অবশ্যই একবার ঘুরে যায়। প্রসঙ্গত একটা কথা আমি তোমাদের বলে রাখি, এই যে মন্দিরের কাহিনীটা আমি তোমাদেরকে বললাম, এই মন্দিরের কাহিনীটা আমি এখানে একজন মন্দিরের সেবায়তের কাছ থেকে শুনেছি, এবং উইকিপিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইট দেখে পড়ে যেটুকুনি আমি জেনেছি সেটুকুনি তোমাদেরকে বলেছি। এখানে আরও অনেক লোকের সাথে আমি কথা বলছিলাম যারা গেস্ট হাউসের দায়িত্বে রয়েছেন, তো ওনারা আবার অন্য কাহিনী বললেন। তো এটা একটা কন্ট্রোভার্সি তৈরি হতে পারে, তাই আমি তোমাদের বলে দিলাম। আমি যেটুকুনি জেনেছি তো সেটুকুনি আমি তোমাদেরকে বললাম। এবার বহু 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 প্রচুর প্রাচীন কথা এটা, তাই অ্যাকচুয়াল কোনটা ঠিক কোনটা ভুল সেটাও কিন্তু আমি জানি না। কী করছিস রেখে নিয়ে? চলো তোমাদেরকে এবারে ভৈরবের মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। ভৈরব হচ্ছে ক্ষীরখণ্ডক। এরকম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে, অন্য রকমের অনুভূতি। খুবই ভালো লাগছে, খুবই ভালো। অবশ্যই তোমরা একবার এসো। আর এই হচ্ছে ক্ষীরখণ্ড মহাদেবের মন্দির। চলো সামনে নিয়ে যাই।
এটা তো হবে পরে চিন্তা কিসে জাস্ট ওয়াও, এই মন্দিরের উপর থেকে পুরো গ্রামটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। জাস্ট ওয়াও। আমি এই মা জোগাড়দা সতীপীঠের সব যেগুলো দেখার জায়গা রয়েছে সেগুলো সবই তোমাদেরকে ঘুরিয়ে দিলাম। ভিডিওটা আমি এই ক্ষীরগ্রাম থেকেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করো। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি তোমাদের থেকে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।